আসসালামু আলাইকুম। শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছো। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের কোষ বিভাজনের চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। কোষ বিভাজন। আমরা জানি জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই কোষ কোনো কোনো জীব আছে যাদের একটিমাত্র কোষ দিয়ে এদের দেহ গঠিত, এদেরকে আমরা এককোষী প্রাণী বলি। আবার বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে অসংখ্য কোষ নিয়ে এদের দেহ গঠিত। আর বহুকোষী প্রাণীদের অসংখ্য এই কোষ সৃষ্টি হয় কোষ বিভাজনের মাধ্যমে। আমরা জানি জাইগোট নামক প্রাথমিক যে কোষ, এই কোষটি বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি থেকে দুইটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং লক্ষাধিক কোষের একটি জীবদেহ সৃষ্টি হয়। তাহলে প্রথমে আসি আমরা কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। আমরা আগের অধ্যায়ে আমরা কোষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই চ্যাপ্টারের মধ্যে যেটা আছে সেটা হলো একটি কোষ কীভাবে বিভাজিত হয়, কোষের বিভাজন প্রক্রিয়া কত প্রকার। আমরা জানি কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয় একাধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন তিন প্রকারের, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে সাধারণত এককোষী জীবদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের দেহে একটিমাত্র কোষ থাকে এবং এই কোষটি সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং দুটি জীব তৈরি করে। এই কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। আমরা দেখি এখানে। আর মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি দেহকোষ বিভাজিত হয় যখন একাধিক কোষ তৈরি করে, অপত্য কোষ তৈরি করে, তাকে বলা হয় মাইটোসিস বিভাজন। আর জনন কোষ বিভাজিত হয় যখন দুটি গ্যামেট তৈরি করে, অর্থাৎ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হবে মিওসিস কোষ বিভাজন। এরপর আমরা কোষ বিভাজনের বিভিন্ন প্রকারভেদগুলি নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করব। দেখি আমরা বোর্ডের ভিতরে একটি প্রবাহ চিত্র আছে কোষ বিভাজনের উপরে। আমরা প্রবাহ চিত্রটি লক্ষ্য করি এবং বিভিন্ন কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। দেখো এখানে প্রথমে আছে কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন হচ্ছে তিন প্রকারের, যথা অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। প্রথমে আছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন এককোষী জীবদের দেহে সরাসরি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হলো একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, তাকে বলা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যেমন অ্যামাইটোসিস বিভাজন ঘটে যেমন এককোষী জীব, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি, অর্থাৎ যাদের একটিমাত্র কোষ দিয়ে নিয়ে গঠিত, তাদের ক্ষেত্রে সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এরপর আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ দেহকোষ, অর্থাৎ একটি দেহকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি কি? মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। 2, অপত্য কোষের আকার, আকৃতি এবং গঠন মাতৃকোষের অনুরূপ থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবদেহের দৈহিক বৃদ্ধি ঘটে
মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে একবার এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, অর্থাৎ নিউক্লিয়াসে একবার বিভাজিত হবে, ক্রোমোজোমের বিভাজনও একবার বিভাজিত হয়। এরপর আসি আমরা মিওসিস কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকণম জনন কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিসের ক্ষেত্রে 2টি, কিন্তু মিওসিসের ক্ষেত্রে 4টি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃ জনন কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। মিওসিস কোষ বিভাজনের ফলে জনন কোষ সৃষ্টি হয়। এবার আসি আমরা মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি। মিওসিস কোষ বিভাজন মাতৃ জনন কোষে ঘটে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে 2 বার আর ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, অর্থাৎ 2 বার বিভাজন হওয়ার কারণে এখানে ক্রোমোজোম অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এখানে 2n সংখ্যক ছিল, কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n সংখ্যক, অর্থাৎ একটি ডিপ্লয়েড কোষ মাতৃজনন কোষ বিভাজিত হয় 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এরপর আসি আমরা মিওসিস কোষ বিভাজনের ফলে যে কোষ তৈরি হয় সেটি মাতৃকোষ থেকে ভিন্ন হয়, কারণ আমরা আগেই দেখেছি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল এখানে 2n সংখ্যক আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n সংখ্যক, অর্থাৎ ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। এবার আসি আমরা মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ নিয়ে আমরা আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ, তো ধাপগুলো আমি ক্রমান্বয়ে লিখব এবং এটা আমরা বৈশিষ্ট্যগুলো লিখব, কি কি পরিবর্তন ঘটে বিভাজনে। দেখি আমরা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন আমরা আগে সংজ্ঞা বলছি যে প্রক্রিয়া একটি দেহকোষ বিভাজিত হয়ে 2টি সমান আকার আকৃতির গঠন এবং সমান ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এখানে কতগুলি ধাপ আমরা পরিলক্ষিত হয়। প্রথমে এটা নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর নিউক্লিয়াসের এই বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনের শেষে সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন নিউক্লিয়াসের বিভাজনের ধাপগুলির মধ্যে রয়েছে, প্রথমে আসছে 1 নম্বর ধাপ প্রোফেজ, 2 নম্বর ধাপ প্রোমেটাফেজ, 3 নম্বর ধাপ মেটাফেজ, 4 নম্বর ধাপ অ্যানাফেজ, 5 নম্বর ধাপ টেলোফেজ। তাহলে আমরা দেখলাম প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, 2 নম্বর ধাপ হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, 4 নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ আর 5 নম্বর ধাপ হচ্ছে টেলোফেজ। তো এখানে একটি কোষ যখন বিভাজনের হওয়ার জন্য একটা প্রস্তুতিমূলক দশা থাকে, যেটিকে আমরা ইন্টারফেজ বলি, অর্থাৎ একটি অপত্য কোষ এটি পূর্ণাঙ্গ কোষে অর্থাৎ তার বিভাজনের সক্ষম হওয়া পর্যন্ত যে একটি ধাপ অতিবাহিত হয় তাকে বলা হয় ইন্টারফেজ, অর্থাৎ কোষ বিভাজনের এটা প্রস্তুতিমূলক একটা দশা। এরপর থেকে মাইটোসিস কোষ বিভাজনটা শুরু হয় এবং এই মাইটোসিস কোষ বিভাজনে আমরা এই 5টা ধাপ আমরা
লক্ষ্য করি 1 প্রোফেজ 2 মেটাফেজ 3 মেটাফেজ 4 অ্যানাফেজ 5 টেলোফেজ। প্রথমে আছে প্রোফেজ। তাহলে প্রোফেজ ধাপে এক্ষেত্রে নিউক্লিয়াসের আকার বড় হয়, নিউক্লিয়াসের আকার বড় হয়। এই ধাপের শেষে ক্রোমোজোমগুলি পানির হ্রাস পেয়ে মোটা এবং সংকুচিত হতে শুরু করে, মোটা এবং সংকুচিত হতে শুরু করে। এই ধাপের ক্রোমোজোমগুলি তখন এই ধাপে আমরা ক্রোমোজোমগুলিকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সহজে আমরা দেখতে পাই বিশেষ রঞ্জন পদ্ধতিতে। এবং ক্রোমোজোমগুলি এই ধাপের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন কোনটা হচ্ছে আমরা এখানে আমরা চিত্রটা আঁকি দেখি। এখানে একটা কোষ আঁকলাম আমরা। তাহলে এই ধাপে কত একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এখানে আছে নিউক্লিওলাস আর এখানে আছে আমরা ধরলাম এটা একটা ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমগুলি এই ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে পানির হ্রাস পেয়ে এটি সংকুচিত হয় এবং মোটা হতে থাকে। এবং এই ধাপের শেষে এখানে যে এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের এখানে বিলুপ্তি ঘটবে ধাপের শেষের দিকে। এরপরে আসি আমরা প্রোফেজের পরে আছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এই ধাপে ক্রোমোজোমগুলির পানির হ্রাস পেয়ে আরো মোটা এবং খাটো হতে থাকে এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণরূপে এখানে বিলুপ্তি ঘটে এবং নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। কোষের দুই মেরু সেন্ট্রিওল হতে অ্যাস্টারজ্য বিচ্ছুরিত হয় এবং দুই মেরু হতে মাকুতন্ত্র বা মাকু যন্ত্রের সৃষ্টি হয় বা স্পিন্ডল তন্ত্র সৃষ্টি করে। এই স্পিন্ডল তন্ত্রগুলি ক্রোমোজোমের সেন্ট্রিওমিয়ারের সাথে যুক্ত থাকে। যেগুলি সেন্ট্রিওমিয়ারের সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় ক্রোমোজোমাল তন্ত্র বলে, আর যেগুলি থাকে না সেটাকে আমরা আকর্ষণ তন্ত্র বলে থাকি। এক্ষেত্রে ক্রোমোজোমগুলির দুই বাহু মোটা হতে থাকে এবং আস্তে আস্তে বাহুগুলি বিভাজিত হয় এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলি দুটি খণ্ডে বিভক্ত হয়, অর্থাৎ দুই ক্রোমাটিক তন্তুতে বিভক্ত হয়। আসি আমরা এবার চিত্রটা একটু আগে দেখি। এটা হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজের ভিতরে আমরা এখানে যত সংখ্যক আমরা আগেরটার ভিতরে আমরা যতটা ক্রোমোজোম এঁকেছি এখানেও ততটা আমরা ক্রোমোজোম আঁকব। আমরা চারটে ক্রোমোজোম দিয়ে যদি প্রোফেজ দেখাই তাহলে প্রোমেটাফেজও আমরা চারটায় দেখাবো। এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, আমরা স্পিন্ডল তন্তুগুলো দিয়ে দিলাম। তাহলে দুই মেরুতে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় এবং স্পিন্ডল তন্তুগুলি ক্রোমোজোমের সেন্ট্রিওমিয়ারের সাথে যুক্ত থাকে। এই তন্তুগুলোকে মাকুর তন্তু বলে এবং এটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে বলে এটাকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে, অর্থাৎ এই ধাপে আমরা দেখতে পাই না এটা। এরপরে আসি আমরা
প্রোমেটাফেজের পরে হচ্ছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের আমরা চিত্রটা একটু আঁকি। মেটাফেজ ধাপের চিত্র। তো এই দেখো আমরা এই বিষয়টা এখানে লক্ষ্য যদি আমরা করি তাহলে দেখা যাবে এই ধাপে ক্রমচ্ছন্দগুলি পানির বাষ্পের সর্বাধিক মোটা এবং খাটো এবং বাহুগুলি দুটি কোভার্টিভ তন্তু তৈরি করা, অর্থাৎ বাহু দুটি সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলি কোষের মেরু অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ এটা কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান, বিষুবীয় অঞ্চল মাঝখান বরাবর অবস্থান করে, এটা বিষুবীয় অঞ্চল বলে। আর কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং এই ধাপের শেষে সেন্ট্রোমিয়ার সহ সম্পূর্ণ ক্রোমোজোমটি দুটি খণ্ডে বিভক্ত হয়, দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। এটা গেল মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের পরে আছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলি আস্তে আস্তে মেরুর দিকে অপত্য যে ক্রোমোজোমগুলি আছে সেই ক্রোমোজোমগুলি মেরুর দিকে ধাবিত হতে শুরু করে এবং এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলির সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুগুলি থাকে অনুগামী, অর্থাৎ সামনের দিকে থাকবে সেন্ট্রোমিয়ার, পেছনের দিকে থাকে ক্রোমোজোমের বাহুগুলি। এই অবস্থায় ক্রোমোজোমগুলিকে দেখতে অনেকটা ইংরেজি অক্ষর জে, আই, ভি, এল এর মতো দেখায়। তো এখানে ক্রোমোজোমগুলি বিভিন্ন আমরা আকৃতি দেখতে পাই এবং এই ধাপে যখন ক্রোমোজোমগুলি মেরুতে পৌঁছে যায় তখন এই ধাপের সমাপ্তি ঘটে। আমরা চিত্রটা আঁকি দেখি। তাহলে আমরা দেখলাম এখানে প্রথমে আছে ক্রোমোজোমগুলি কি হয় দুই মেরুর দিকে ধাবিত হতে শুরু করে। এক্ষেত্রে ক্রোমোজোমগুলির সেন্ট্রোমিয়ার থাকবে অগ্রগামী। সেন্ট্রোমিয়ার কোনটা, অর্থাৎ ক্রোমোজোমের মাঝখানে যে বিন্দু বা বৃত্তের মতো যে অংশটি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা থাকে অগ্রগামী এবং বাহুগুলি থাকে অনুগামী থাকে। যখন এই অবস্থায় ক্রোমোজোমগুলিকে দেখতে অনেকটা ইংরেজি অক্ষর জে এর মতো দেখায়, আই এর মতো দেখায়, ভি এর মতো দেখায় অথবা এল এর মতো দেখায়। ক্রোমোজোমগুলি যখন মেরুতে পৌঁছে যায় তখন এই ধাপের সমাপ্তি ঘটে। এরপর আসি আমরা টেলোফেজ ধাপ। তো টেলোফেজ ধাপের ভিতরে ক্রোমোজোমগুলি এখানে দুই মেরুতে পৌঁছে যায় এবং ক্রোমোজোমগুলি এখানে চলে আসবে।
ঠিক এখানেও একইভাবে ক্রোমোজোমগুলি মেরুতে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে এখানে দুই মেরুতে পৌঁছে গেলে এই ধাপের অর্থাৎ ক্রোমোজোমগুলির চারদিকে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে এবং এই নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এরপরে অর্থাৎ নিউক্লিয়াসের সম্পূর্ণরূপে এখানে দুটি বিভাজন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। তো নিউক্লিয়াসের এখানে এরপরে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। পানিকোষের ক্ষেত্রে এই বিভাজনটা শেষের দিকে কোষের যে আবরণী আছে, কোষ আবরণী, সেটির ভিতরে এখানে এরকম একটা ভাঁজ সৃষ্টি হবে, এদিকে ভাঁজ সৃষ্টি হয় এবং ভাঁজ দুটি আস্তে আস্তে একত্রিত হয় দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাঝখানে এখানে কি তৈরি করবে, কোষ প্রাচীর সৃষ্টি হবে এবং কোষ প্রাচীর সৃষ্টি করে দুটি সাইটোপ্লাজমকে বিভাজিত করে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে প্রথমে ক্রোমোজোমগুলো আমরা দেখেছি কি এখানে ক্রোমোজোমগুলি যখন মেরুতে পৌঁছে যায় তখন চারদিকে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এবং এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলি পানি শোষণ করে লম্বা এবং শুরু হতে থাকে, অর্থাৎ লম্বা হয়, আকৃতিতে বড় হয় ক্রোমোজোমগুলো এবং পানি শোষণ করে এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলি লম্বা এবং শুরু হতে থাকে। অপরদিকে এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। এরপরে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। আর সাইটোপ্লাজমের বিভাজনটা এরপরে শুরু হয়। পানিকোষের ক্ষেত্রে কোষ আবরণী দুই পাশে দুটি ভাঁজের সৃষ্টি করে এবং ভাঁজ দুটি একত্রিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুটি কোষের মাঝখানে এখানে কোষ প্রাচীর সৃষ্টি করে এবং কোষ প্রাচীর সৃষ্টি করে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এটা গেল মাইটোসিস কোষ বিভাজনের ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের এবার আমরা গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মাইটোসিস কোষ আমরা আগে জেনেছি প্রতিটি জীব জাইগোট নামক একটি প্রাথমিক কোষ থেকে তৈরি হয়। এই জাইগোট বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষ সৃষ্টি করে। আমরা মূলত এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই জাইগোট বিভাজিত হয়, একটি থেকে দুটি হয়, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং একটি সম্পূর্ণ জীবদেহ গঠন করে। তাহলে এখানে কোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস কোষ বিভাজনে কোষের কি পায়, সংখ্যা বৃদ্ধি পায়, এতে করে জীবদেহের আকার আকৃতির দৈহিক বৃদ্ধি ঘটে। তারপর জীবদেহ কোনো অংশ যদি কেটে গেলে সেই ক্ষতস্থানটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণ হয়, অর্থাৎ ক্ষতস্থান পূরণ করে। 3 নম্বর গুরুত্ব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে জননাঙ্গের সৃষ্টি হয়, অর্থাৎ একটি জীব তার যে জননাঙ্গ তৈরি হয় এবং তার বংশগতির ধারা অব্যাহত রাখার জন্য এই জননাঙ্গ সৃষ্টি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবদেহের ক্রোমোজোমের সমতা রক্ষা পায়। কিভাবে সমতা রক্ষা পায়? আমরা আগেই জেনেছি মাইটোসিস কোষ বিভাজনে একটি দেহকোষ বিভাজিত হয় সমান আকার আকৃতি এবং গঠন বিশিষ্ট এবং সমান ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ একটি মাতৃদেহকোষ বিভাজিত যখন হবে, এটির আগের ক্রোমোজোম সংখ্যা যত থাকবে, পরবর্তীতে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক সমান থাকবে, অর্থাৎ এতে করে ক্রোমোজোমের সমতা রক্ষা পায়। আমরা মিয়োসিস কোষ বিভাজন এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মিয়োসিস কোষ বিভাজন এটি সাধারণত মাতৃজনন কোষে ঘটে এবং মাতৃজনন কোষ বিভাজিত হয় 4টি অপত্য কোষ সৃষ্টি করে। এক্ষেত্রে মাতৃ কোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। হ্যাপ্লয়েড কোষ সৃষ্টির মাধ্যমে এখানে জীবের বংশগতির ধারা অব্যাহত রাখে
অর্থাৎ এক্ষেত্রে দুইটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয় একটি ডিপ্লয়েড কোষ তৈরি করে, ফলে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা পায়। তাহলে মিওসিস কোষ বিভাজনে এখানে আরো বিভিন্ন প্রকারের যে বৈশিষ্ট্য, যেটা হচ্ছে দুটি হ্যাপ্লয়েড কোষে যখন মিলিত হয় দুটি কোষ তৈরি একটি কোষ তৈরি হয়, সেই ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের যে ক্রোমোজোমগুলি আছে সেগুলি একটির অংশের অন্যটির অংশের সাথে বিনিময় ঘটে, ফলে এখানে চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ বলে, যেটাকে আমরা কাইজমা বলি। যাক, এখানে ডিটেলস আমি মিওসিস করার জন্য আলোচনা করতেছি না, শুধু আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের যদি আমরা বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য আমরা নিরূপণ করতে পারব। তাহলে আজকে এরপরে তোমরা বাড়িতে নিশ্চয় চেষ্টা করলে পারবে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যগুলো লিখতে পারবে। তো সবাই বাড়ির কাজ খাতায় লিখে নাও। এছাড়া এখান থেকে একটা প্রায় সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস নিয়ে। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ উল্লেখ করে প্রথম এবং শেষের ধাপের বর্ণনা দাও, অথবা মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ উল্লেখ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বর্ণনা দাও। এইভাবে যখন বর্ণনা দিতে বলবে, তখন এই ক্ষেত্রে আমরা ধাপগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করব এবং যেই ধাপের বলে সেই ধাপের আমরা চিত্র আঁকবো, সাথে সাথে আমরা বৈশিষ্ট্যগুলো লিখব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।